নাটোরের নলডাঙ্গা থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে নলডাঙ্গা থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর পুলিশ সুপার মারফত হুসাইন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাকওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি এম.এ. হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা গিয়াসউদ্দিন, এস.এম. সান্টু, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক, নওশাদ নোমানী সহ আরও অনেকে। এ সময় বক্তারা বর্তমান পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফত হুসাইন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। মাদক সকল অপরাধের মূল, এই জন্য মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। বিগত 15 বছর আগে আমার ইউনিয়নের নাম মাদনগর 2 নম্বর মাদনগর ইউনিয়ন। এটা আত্রাই এবং ভবানীগঞ্জের সীমান্তবর্তী একটা ইউনিয়ন। সীমান্ত সংযোগ আছে সবগুলো থানার সাথে। বিগত 15 বছর আগে আমাদের ইউনিয়নে আমার বিএনপির সভাপতিকে নৃশংসভাবে সর্বহারারা খুন করে প্রকাশ্য দিবালোকে। এবং এই 15 বছর এই সর্বহারারা সরকারের কাছ থেকে সারেন্ডার নিয়ে আসে এই এলাকাতে বিভিন্ন তাণ্ডব করছে। সরকার থেকে তাদেরকে ভাতাও দেওয়া হয়েছে। সর্বহারারা প্রকাশ্যে যেভাবে মানুষকে নির্যাতন করছে এবং এই থানাকে ব্যবহার করে তারা অনেক কার্যকলাপ করছে আমরা জানি। গত 15 তারিখের পরে এরা কিন্তু পলায় গেছিল। বর্তমানে আমার জানা মতে এই সারেন্ডার পার্টি সর্বহারারা আবার মাদনগরে সুসংগঠিত হচ্ছে। আমার জানা মতে এই সীমান্তবর্তী আমাদের এলাকাতেই এরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। এরই পৃষ্ঠপোষকতায় নলডাঙ্গা থেকে আত্রায় যে হাইওয়ে রোড তৈরি হয়েছে, এই রোডে বিভিন্ন রকম অকারেন্স সংগঠিত হচ্ছে। আমার বিশ্বাস এরাই এগুলো করতেছে। এই গত কয়েকদিনে অনেক ঘটনা ঘটছে এবং আমার এলাকাতে চুরি, ছিনতাই এগুলো খুব বেড়ে গেছে। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান এবং অটো ছিনতাইয়ের ঘটনা খুব সংঘটিত হচ্ছে। এই ব্যাপারে আমি নলডাঙ্গা থানা ইনচার্জের অবগতি করছি। আর আরেকটা বিষয় হচ্ছে, সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ার জন্যে আমার এলাকায় মাদকের খুব তাণ্ডব চলছে এবং সর্বসাধারণের যে বিষয়, এই বিষয়টা সবাই দৃষ্টিগোচর হয়েছে। কিছু যুবকরা যারা ইসলামিক মাইন্ডের এবং সুশিক্ষিত ছেলেপেলেরা বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে কিন্তু তারা প্ল্যাকেট টাঙায় দিচ্ছে যে এই রাস্তা দিয়ে মাদক ব্যবহার করা নিষিদ্ধ বা এই রাস্তা দিয়ে মাদক কারবারি চলাচল নিষিদ্ধ, এরকম প্ল্যাকেটও লাগাই দিছে। কিন্তু এ ব্যাপারে আমরা দেখতেছি থানা পুলিশ একটু নীরবই আছে। আর আরেকটা বিষয়, এখানে যেহেতু জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আমার ইউনিয়নে বর্তমানে কৃষি প্রধান এলাকা, কৃষি কাজ করে মানুষ জীবনযাপন করে বেশি। এখানে সার নিয়ে একটা ক্রাইসিস চলতেছে এবং এটাকে কেন্দ্র করে জটলা বিভিন্ন রকম সিন্ডিকেটেরও চেষ্টা চলতেছে। এই ব্যাপারে আমি নলডাঙ্গা থানার কর্মকর্তাকে আমি অবহিত করতেছি। বর্তমানে এই কারণগুলো যদি একটু সুদৃষ্টি দেন, তাহলে আমার মনে হয় আমাদের এলাকায় খুব শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 16 অক্টোবরে আমি নলডাঙ্গা পূর্ব সোনাপাতিল কেন্দ্রীয় জামে মসজিদ থেকে কেশার নামাজ পড়ে আনুমানিক 8টা 10 মিনিট আমি যাচ্ছিলাম। তৎকালীন আওয়ামী সরকার কর্তৃক নিয়োজিত কিছু সন্ত্রাসী বাহিনী এখান থেকে 1.5 কিলোমিটার ফাঁকে একটু ফাঁকা জায়গা, যেখানে তদন্ত করার লোকও তখন তেমন পাইনি আমি। তো যা হোক, সেখানে আমাকে সালাম দিয়ে থামিয়ে আমার উপর জুপুরি লাঠি দিয়ে বাড়ি মেরে আমার এই হাত ভেঙে দিয়েছিল। হাতটা আমার এখন
সেখানে আমাকে এইভাবে করে মারা হলো। ওখান থেকে আমাকে বিসমিল্লাহ হসপিটালে নেওয়া হলো। ওখান থেকে ওনারা যখন আমাকে সিকিউরিটিতে পারলেন না, আমি ইসলামী হসপিটালে যাচ্ছিলাম। গাড়িখানা গোরস্থানের কাছে আবার একদল সন্ত্রাসী আমাদের গাড়ি আক্রমণ করলো। ওখান থেকে কোনো মতো ইসলামী হসপিটালে আমরা নিরাপত্তার কারণে গেলাম। কোনো সরকারি হাসপাতালে তখন আমরা জায়গা পেলাম না, ক্ষমতা না থাকার কারণে আর যে কোনো কারণে হোক। শেষ পর্যন্ত 2 দিন পরে চিকিৎসা সেরে আমি যখন আসলাম, এসে আমি থানা চত্বরে ঢুকলাম। আমার হাত ভাঙ্গা অবস্থায় হাতটা গলার সাথে ঝুলিয়ে নিয়ে থানা চত্বরে যখন ঢুকলাম, ওসি সাহেব, তৎকালীন ওসি নাম হলো আবুল কালাম। এই আবুল কালাম আজাদ নামক এই মানুষটি আমাকে দুর্ব্যবহার করে এখান থেকে যেতে বাধ্য করলো এবং বললো, যা কিছু হয়েছে সব আমি জানি, তুমি যাও, এখান থেকে তোমার কোনো মামলা নেওয়া হবে না। সেখানে আমার মামলা নেওয়া হলো না। আমি শেষ পর্যন্ত বাইরে গিয়ে আবার একটু পরে ফেরত আসলাম। এসে বললাম আমার মোটরসাইকেলের কাগজপত্র যেটা ছিল সেটাও হারিয়ে গেছে স্যার, আমি একটা জিডি করবো স্যার। আমাকে জিডি পর্যন্ত নেওয়া হয় নাই। শেষ পর্যন্ত আমি নাটোর সদর থানায় গিয়ে আমি জিডি করেছি। করার পরে এরপরে 1.5 মাস পর আমার হাত তখনও ভাঙ্গা, পুরোপুরি সারে নাই। আমি জুমার নামাজ পড়ানোর জন্য ভর্তপাড়া কেন্দ্রীয় মসজিদে যাই। এই দিনটি ছিল 1 ডিসেম্বর, শুক্রবার। জুমার নামাজ পড়ার খুতবা শেষ হয় নাই, এমন সময় ওসি তার কিছু কনস্টেবল এবং এএসআই সঙ্গে নিয়ে আমাকে সেখান থেকে বের করে আপনার একেবারে মসজিদ চত্বরের বারান্দায়, মানে উঠানে আমার উপর, বুকের উপর চেপে বসে আমাকে পা দিয়ে আঘাত করে। এরপরে আমার ভাঙ্গা হাতটা দেখি আমি বলি, স্যার দেখেন আমার বুকের উপর আপনি বসে আছেন, আমার খুব লাগছে স্যার, আমার হাতটা ভাঙ্গা। তখন আমাকে একটা শব্দ উচ্চারণ করে, আমাকে বলে, এর আগে তোদেরকে কোবাইছি, এরপরেও তোদের হোশ হয়নি? তোদেরকে কোবাইছে শব্দটা এই জন্য বলেছে, 16 অক্টোবর আমাকে মেরেছে, 26 অক্টোবর আমার বামপ্রান্তে যে ভাইটি বসে আছেন, জীবন্ত একটি মানুষ, সুন্দর একটি মানুষ, তার হাত পা কেটে রক্তাক্ত করে ফেলে রেখেছিল 26 তারিখে। 29 কি 30 তারিখে মহিষডাঙ্গা থেকে এক ভাইকে সাদা ভ্যানে করে তুলে, সাদা গাড়িতে করে তুলে এনে, আপনার হাইসে করে তুলে এনে আপনার একটা আপনার দুর্লভপুরের ওপারে সাতনগর চোরার মধ্যে তাকে মেরে হাত পা ভেঙে ফেলে রেখেছিল। আজও সেই বান্দাটা সুন্দরভাবে চলতে পারে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমি এরপরে যখন আমার বুকের উপর থেকে আমি তাকে সরানোর চেষ্টা করলাম আর বললাম আমার হাতটা ভাঙ্গা, ও তখন আমার হাতটা ধরে বারবার মাটিতে আঘাত করছিল আর বলছিল, তুমি জামাত ইসলাম করো, তোমাকে শিক্ষা দিচ্ছি, তোমাকে এখন গুলি করব। আমি তখন বললাম, আপনি আমাকে গুলি করেন, অসুবিধা নেই, কারণ আপনার মতো একজন মানুষ আমার বুকের উপর বসে থাকার চাইতে আমাকে গুলি করা অনেক ভালো, আপনি গুলি করেন। শেষ পর্যন্ত আমার একজন মুক্তাদি নাম লাবলু ভাই এসে যখন আমাকে ছাড়ানোর চেষ্টা করে, আমার লাবলু ভাইয়ের বুকে সে একটা লাথি মারে এবং তাকেও ধরে ফেলে। শেষ পর্যন্ত আমি তাকে বলি, স্যার ভাইকে ছেড়ে দেন, উনি আমার মুক্তাদি, এই কারণে হয়তো মহব্বতে বলেছেন, উনি আমাদের সংগঠনের কেউ না, এই কথা বলে ভাইকে ছেড়ে দেওয়া হয়। এরপরে আমি একবার আমার হাতটা ফুলে যায়, ভাঙ্গা হাত ফোলার কারণে আমার তৃষ্ণা পায়, আমি তার কাছে পানি চাই। আমার মুক্তাদি সহ ওই এলাকার যারা মেয়ে মানুষ ছিল তারা সকলে পানি নিয়ে এসেছে, কিন্তু আমাকে 1 গ্লাস পানি সেদিন খেতে দেওয়া হয় নাই, পানি খেতে দেয় নাই। এরপরে আমাকে তুলেছে, আমি বারবার অনুরোধ করেছি, ভাই আমার হ্যান্ডকাপটা এই হাত থেকে খুলে এই হাতে দেন, আমার হ্যান্ডকাপটা একটু আপনার ঢিল করে দেন, তা করে দেওয়া হয় নাই। আমার সাথে এইভাবে আচরণ করা হয়েছে। এরপরে যখন থানাতে নিয়ে আসা হলো, আমার স্ত্রী এবং আমার বাড়ির পরিবারের লোকজন, আমার সংগঠনের লোকজন এসেছে, আমাকে ট্যাবলেট ঔষধপাতি দিয়ে গেছে, আমাকে একটা ট্যাবলেট পর্যন্ত খেতে দেওয়া হয় নাই। অনেক কয়জন এখন আমি দেখতে পাচ্ছি যিনারা সেখানে ছিলেন, নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন সেদিন এই এসআই ভাইগুলো। তো যাই হোক, আমি কষ্টের সাথে জানাচ্ছি, এরপরেও 2 জন ভাই আমার সাথে সৎ ব্যবহার করেছিলেন এবং লুকিয়ে একটি মেয়ে পুলিশ আমাকে পানি দিয়েছিলেন, আমি তার জন্য দোয়া করেছিলাম পান খুলে। তো আমি আজকে কথাগুলো বলার অর্থ এই যে, প্রথমে আমাকে মারলো আর বললো সবকিছু জানি, তাহলে সেই ওসি সাহেব এখন কোথায়, এটা একটু তদন্ত করুন। আর ওইকে নিয়ে যাওয়া হলো 1 ডিসেম্বর, আমি গিয়ে দেখি গোটা জেলখানা যেন মনে হচ্ছে নলডাঙ্গার 65 থেকে 70 জন লোক, জামাত আর বিএনপির আমরা কারাগারে ওই সময় আমাদের উপর এভাবে করে একের পর এক অত্যাচার চালানো হয়েছে। আমি সম্মানিত ওসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে আমি বলবো, সে সময় আমার স্ত্রী সহ আমার আত্মীয় স্বজন যখন দেখা করতে এসেছে, আমার সঙ্গে একজন পুলিশ এমন খারাপ আচরণ করেছে, এদিকে আয়, তোর আত্মীয় স্বজন দেখা করতে এসেছে। আমি একজন ইমাম হিসেবে সেখানে আমার বাকরুদ্ধ হয়ে গেছে যে আজ জাতির ইমাম হওয়ার পরেও আজকে একজন সাধারণ কনস্টেবল, যে নাকি হয়তো ম্যাট্রিক পাস হতে পারে কিংবা নাও হতে পারে, সেই মানুষ আমাকে 2 শব্দ উচ্চারণ করে আমার মর্যাদা আঘাত করেছে। সেই লোকগুলো এখনো চোখের সামনে ঘুরে। আমি বলবো, আপনারা আসেন, আপনাদের কাছে বিচার চাচ্ছি না,
আজও হয়তো অন্য কোনো আসামি আপনারা ধরবেন, কিন্তু কোনো আসামির সঙ্গে যেন এমন আচরণ করা না হয়। বাংলা রূপান্তরিত করবে, তাদেরকে বাংলাদেশের মানুষ ডিসাইড করবে যে বাংলাদেশের ক্ষমতায় তারা কে আসবে। আমি বলতে চাই, কারণ বৃদ্ধ বলা এটা সমীচীন নয়, আমি কারণ বৃদ্ধ বলতে চাই না। আজকে আপনারা জানেন, আজকে বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আনসার বাহিনী, সেখানে কে ছিল? একজন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, একজন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আনসার বাহিনীর একজন সদস্য। সে কিন্তু ঢাকাতে একটা আন্দোলন করে এই সরকারকে বিব্রতকর অবস্থা ফেলার একটা চিন্তা ভাবনা করেছিল। আপনারা জানেন গতকালকে যে ঘটনাটা ঘটিয়েছে, চিন্ময় সাহেব চট্টগ্রামে, যিনি ইসকনের একজন ছিলেন, সদস্য ছিলেন, এবং তাকে ইসকন থেকে 2023 সালে একটা শিশু নির্যাতনের কারণে তাকে সেই পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সে চট্টগ্রামে তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় যখন তাকে হাজতে দিয়েছে, তখন তার যে অনুসারীরা ছিল তারা কিন্তু এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু সেখানে একটা অরাজকতার একটা সৃষ্টি করেছিলেন। তারা কি করেছে? আমাদের এক আইনজীবী ভাই, উনি হয়তো বা ওদের বিপক্ষে কথা বলেছিলেন, আলিফ সাহেব, যে আলিফ সাহেব যখন কোর্ট থেকে বাইর হয়েছে তখন তাকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে একটা মেথড পদ্ধতিতে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে কিন্তু তারা ক্ষান্ত হন নাই। তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন, যাওয়ার পথে যত গাড়ি দেখেছেন প্রত্যেকটা গাড়ি ভাঙচুর করেছেন, যে মসজিদগুলো দেখেছেন যে মসজিদের প্রত্যেকটা জানালার কাজ তারা ভেঙে ফেলেছেন। আজকে দেশটা কোথায় যাচ্ছে? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের প্রশাসনে যারা আছে, প্রশাসনদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। প্রশাসনেরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসেছে, তারা এখানকার অনেক কিছু জানে না। তাদেরকে পথ দেখে আমাদের দিয়ে যেতে হবে। আমরা যদি তাদেরকে পথ দেখে না নিয়ে যাই, আমরা যদি তাদেরকে বাধাগ্রস্ত করি, তাহলে তারা যে নিয়ে আসছেন এখানে, সেটা কিন্তু তারা পূরণ করতে পারবে না। আমি বলতে চাই যে আজকে বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। যারা এই যে অনেকগুলো জুলাই আগস্টের যে নির্মম হত্যাগুলো হলো, যারা হত্যা হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আত্মার কি হবে যদি আবার সেই প্রেতাত্মা, সেই হাসিনার প্রেতাত্মা যদি আবার বাংলাদেশে এসে ভর করে? আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখনো কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয় নাই, ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। এখানে যখন ইসকনের এই চিন্ময়কে কলঙ্কিত করেছেন দুজন ওসি, এটা আপনাদের সামনে নাম বলেছেন, একজন সুরি দত্ত, তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল, আপনারা নলেজে আছে, এখানে যিনারা আছেন। আরেকজন আবুল কালাম আজাদ, আমাদের পার্শ্ববর্তী থানার সে বাসিন্দা। আমরা মনে করেছিলাম যেহেতু তার বাড়ি আমাদের বাড়ির পাশে, তারা আমাদেরকে সহযোগিতা করবে, আইনগত সহযোগিতা করবে। আমরা তাদের কাছে অনলাইন কোনো সহযোগিতা চাই না, তারা আমাদেরকে আইনগত সহযোগিতা আমরা তাদের কাছে চেয়েছিলাম। কিন্তু তারা কি হলো, এই থানায় আসার পরে তারা চাঁদাবাজি আরম্ভ করলো। বিভিন্ন জনের কাছ থেকে তারা চাঁদা নিয়ে চাইছে। তাদের বিরুদ্ধে যদি আইনগত কোনো ব্যবস্থা না থাকে, ইনশাআল্লাহ সেভাবে হবে। আর এখানে আরো জন অতিথি ছিলেন। আমি যখন 2014 সালে আমি উপজেলা প্রথম চেয়ারম্যান ছিলাম, আমি এখানে 2014 সালে আমি নির্বাচিত হয়েছিলাম। সেই সময় একজন অতিথি ছিলেন, ওনার নাম ছিল আসলাম সাহেব। আসলাম সাহেব যেদিন বিদায় নেয়, সেদিন কিন্তু একটা কান্নার রোল উঠেছিল আমাদের নলডাঙ্গা স্টেশনে। যখন উনি যাচ্ছিলেন, তখন নলডাঙ্গাবাসী তার জন্য কিন্তু কান্না করেছে। আমরা চাই সেই রকম অফিসার, যে অফিসার এখানে আসবে এবং তার জন্য যা করবে নলডাঙ্গাবাসী তার জন্য দিল খুলে কথা বলবে, তার জন্য তার বিদায় অনুষ্ঠানে যাতে তার কান্না আসে, সেই রকম আমরা এখানে চাই। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেখানে আমাদের জনবলের সীমাবদ্ধতা, কিছুটা আমাদের যানবাহনের সীমাবদ্ধতা আছে। যে আমরা এক জায়গায় কোনো এক জায়গায় একটা ঘটনা শোনার পরে সেখানে হয়তো আমাদের গাড়ি, টহল গাড়ি বা জরুরি গাড়ি গেছে, আমরা আর একটা খবর শোনার পরে দ্রুত সেখানে হয়তো আমরা মুভমেন্ট করতে একটু হয়তো বা সময় লাগে। এখানে যারা আসছেন এবং আরও যারা আমার এই কথা আপনারা বিভিন্ন জায়গায় বলবেন যে এখানে থানাতে সবার জন্য, আমাদের থানার দরজা, থানার গেট সবার জন্য উন্মুক্ত। সবাই যে কোনো সময় যে কোনো অভিযোগ, যে কোনো সমস্যা নিয়ে আসবেন। এবং তারপরে আমাদের ফোন নাম্বার আছে, আমার ওসির ফোন নাম্বার আছে, আমার ডিউটি অফিসারের ফোন নাম্বার আছে, আপনারা সেই ফোনেও জানাতে পারেন। আর তারপরে আপনারা এখানে সরাসরি এসে যদি কোনো কিছু অভিযোগ দিতে পারেন, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। যে ফোনে অনেক সময় অনেক কিছু কথা ক্লিয়ার হয় না, যে এখানে আসলে আপনার সাথে আমি দু একটা কথাবার্তা বলে যদি সাময়িকভাবে সমাধান করা যায়, সেটা সমাধান করি। আমার থেকে অফিসার পাঠানোর প্রয়োজন হয়, অফিসার পাঠাই। আমার যাওয়া লাগলে আমি গিয়ে এটা সমাধান করি। আমি এখানে আসার পরে চেষ্টা করতেছি যে কোনোভাবেই এখানে যেন আইন শৃঙ্খলার অবনতি না ঘটে। বিএনপি জামাতের নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমরা হামলা মামলার শিকার হয়েছি, নির্যাতিত হয়েছি। আমি সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হয়েছি এবং পুলিশ প্রশাসনের দ্বারাও নির্যাতিত হয়েছি। আমি পুলিশ সুপার মহোদয়ের মাধ্যমে বলতে চাই, আমরা অতীতে যেগুলা আমি সন্ত্রাসীদের হাতে যেভাবে আমরা নির্যাতিত হয়েছি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। যদি সেটাই হতো
আমার সভাপতি মহোদয় বলে গেছেন 5 তারিখের পর আমরা নলডাঙ্গাকে সুরক্ষিত রেখেছিলাম এবং তৎকালীন ওসি ছিলেন মনোয়ার সাহেব, আওয়ামী লীগের এজেন্ট। সে অত্যন্ত ভয়ভীতির মধ্যে ছিলেন যে নলডাঙ্গা থানা আক্রমণ হতে পারে, কিন্তু আমরা সেটা করি নাই, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসী কোনো দল নয়। তো আমি পুলিশ সুপার মহোদয়ের মাধ্যম দিয়ে একটি কথা জানাতে চাই। আমি এসএম সান্টু, নলডাঙ্গা পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি। আমি আওয়ামী লীগ সরকারের সময় আমি শারীরিকভাবে এবং মামলার শিকার হয়েছি। আমি ওসি সাহেবের কাছে আমি একটা মামলা দায়ের করেছি, অভিযোগ দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমার মামলাটা বোধহয় এখনো নথিভুক্ত হয় নাই, অভিযোগ হয় নাই। তো আপনি দেখবেন আমি মিথ্যা মামলা দিই না। আমাদের যেগুলো মামলা, যেগুলো অভিযোগ থানায় আছে, একটা মিথ্যা অভিযোগ নাই। আমি দয়া করে আপনাদের মাধ্যমে যাতে বলতে চাই, আমাদের অভিযোগ যদি সুস্পষ্ট সত্য অভিযোগগুলো আপনারা নেবেন এবং দেখা যাচ্ছে সেগুলো আইনত ব্যবস্থা নেবেন। আর আমার আগে ওই যে অত্যন্ত আতঙ্কের বিষয়, এটা সুসংগঠিত হইতেই পারে বা হচ্ছে না, এবং এই বিষয়টা আইনগতভাবে আপনারা সজাগ এবং সুদৃষ্টি রাখলে এলাকার জন্য শান্তি শৃঙ্খলা ভালো থাকবে। পেপসির বোতল আর এই জোরদার কোটা টেপ দিয়ে মোড়া একটা বিস্ফোরক মামলা তৈরি করছে। ওই মামলার আমরা মোটামুটি 70 থেকে 80 জন আমাদেরকে মামলার আসামি বানানো হয়েছে। তার মধ্যে 1 নম্বর আসামি এখানে নিয়ে যে আমাদেরকে পুলিশে আমাদেরকে বিচ্ছিন্ন করে টাইমে করছে। ওই টাইমে আপনার ইয়ে ছিল, আপনার কালাম মজুর সাহেব ছিলেন, উনি যে আমাদেরকে অন্যায় অত্যাচার করছেন। আর এই মামলার বাদী হচ্ছে কালাম সাহেব। এই মামলাতে আমি যখন আমার জেলখানাতে আমাকে প্রেরণ করা হলো, আমি যা বসে কথা বলতেই বলেছে, ভাই ওই মামলা আমরা তৈরি করছি। কীভাবে তৈরি করছে বলছে, আমাকে বললো থানা থেকে কালাম সাহেব ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে তাড়াতাড়ি তুমি থানাতে আসো। আসার পর পেপসির বোতল নিয়ে স্যার এটা একটা ল্যাঙ্গুয়েজ খারাপ হবে, উনি পেশাব করেছেন ওই পেপসির বোতলে। পেশাব করার পর পানিটাও পেট্রোলের বোতল হয়, ওইটা দিয়ে মনে করেন যে ইয়ে করছে, পেট্রোল তৈরি করছে, দোকান করে দিয়ে আমার এগুলো করছে। আমি বললাম তুমি আজও একটা কথা শোনাবে ভাই, আমার এই কেসে তো আমাদের হাইকোর্টে জামিন দিচ্ছি, জামিন পাচ্ছি না, আবার এখানে এসে আমাদের পুলিশ কোর্ট সাহেব আমাদেরকে জামিনও দিচ্ছে না স্যার। এমন এক পরিস্থিতি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, এদের আমাদের কোনো বিএনপির সাধারণ সম্পাদক জাকির উনি অসুস্থ, আপনার কমিশনার মহাসিন উনি অসুস্থ, ওই দুজনের অসুস্থ সার্টিফিকেট থেকে জামিন দিল, আমাদের কাছে জামিন দিল না স্যার। আমরা চলে গেলাম। আমি যাওয়ার পরে শোনার পর আমি অবাক হয়ে গেলাম। তোমাদেরকে নির্দেশ কে দিল? বললো যে কালাম সাহেব স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমি এখানে যা এই থানাতে যা এগুলো করছি। তার মানে এই কেসেতে আমরা এই পর্যন্ত জেল খাটছি এতটি 70-80 জন এখনো হাজিরা দিচ্ছি। স্যার দয়া করে এই মামলার দিকে আপনি সুদৃষ্টি রাখবেন। এবং পুরো মিথ্যা, এই জায়গায় কোনো কিছুই ছিল না। এমন টাইমে মামলা দেশের রাত 8টায়, টাইম দেশের 8টা-9টায়, কোথায় ভোজন কাছা, কোথায় কাজগুলা, কোথায় কি কোন জায়গায় তার লোকজন এখানে মনে করেন আসামি করে লিস্ট করে যে সব বিএনপি নেতাগুলি, এটা পুরো জালিয়াতি মামলা। আমি এখান থেকে মার্কেট থেকে বাসায় থাকছিলাম, ওইটা আমি পুলিশ ধার মারছে। আদব কারণ আমি কেন ধার মারছেন, আমি জয়েন্ট চেয়ার বিটিসিতে বলছি, ধার করছি, এখানে নতুন একটা মামলা তৈরি করছি। সোহান আল্লাহ, আল্লাহ মাফ করুন। আপনি দৃষ্টি, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি এই জিনিসটা দেখবেন আমাদের এবং ভবিষ্যতে জেলে দেওয়া লাগবে আমাদের। একটি কথা, আমরা কিন্তু গিয়ে যারা বলে গেল সেই মামলা কিন্তু আমি ওরকম একটা সমাধান করেছিলাম। এই কালাম সাহেবের এসএসসি রেজাল্ট বন্ধ ছিল, সেট ভুলের কারণে বাগবাড়াতে একটা কেন্দ্রের পুরো সেট ভুল ছিল, মানে পূর্ণ সেটের যেটা পরীক্ষা সারা দেশে হয়েছিল সেটা হয়েছিল না, সে কারণে রেজাল্ট বন্ধ ছিল। আমার চাচা শ্বশুর আন্দোলন করে, উনি কমেন্টস করে আন্দোলন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে বোর্ডের গেটে এই সলফা নিয়ে শোয়ার একটা রেজাল্ট করছিল, সেই কালাম সাহেব তাদের একদম। আমি সেই পরিচয় দিয়ে আমি মুক্তি পাইনি। আমি সেদিকটা হয়তো আমার এক ভাই বন্ধুর মানে ভাইনা সে মামা করে আমি মুক্তি পাইনি। আমার জয় বেঁচে ছিল, আমি পালাইছিলাম। সে বলেছে যে যাকে যদি বাঁচতে চায় তাহলে ঢাকা যাক, আর ঢাকা না ছেড়ে যদি দেশ ত্যাগ করতে পারে তাহলে তার জন্য আরো মঙ্গল বেশি হয়। তা আমি কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় একটা ধাক্কা লাগে, আঘাত লাগে, মানে এটা শারীরিকভাবে এমনিতেই। তার থেকে আমি কিন্তু অসুস্থ। এই অসুস্থর পর এই 5 তারিখে আন্দোলনে সফল হলাম। এই সফলতার আগে একটি কেস হয়েছে এখানে, এই কেসে আমার মামলার নাম ছিল না, অজ্ঞাত হিসেবে র্যাব দ্বারা আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি 9টা ট্যাবলেট খাচ্ছিলাম প্রতিদিন। এই মামলায় কিন্তু আমরা জামিন পাইতাম না। আমি শুনেছিলাম রশিদ ছিল মামুনের জামাত ইসলাম, উনি আমাকে সান্ত্বনা দেয়, মনে করে যে চিল্লাতে আসলো। আর ততদিন ভাগ্য আছে এখানে আহু করলে পরে কেউ রক্ষা করবে না, মৃত্যু হলে নিয়ে যাবে। এই সংবাদ ছাড়া তোমার মুক্তি নাই, যে তুমি ধৈর্য ধরো ভাই। তাকে ধন্যবাদ জানাই। আরেকটি জিনিস, তিনি আল্লাহর উপর ভরসা রাখতে বলেছে, আল্লাহ মুক্তি দিয়েছে। যদি 5 তারিখে এই যদি বিদায় না হতো, আমি মনে করি আমাদের দাবি হতো না এবং আমাদের ওখান থেকে আমাদের রায় হয়ে যেত। আমি সে কথা বলছি যে সেই ধরনের পুলিশ কিন্তু এখনো 2-1টা আছে থানায়। আমরা কোনো কাজ দিয়ে আসলে এখন মনে করি আওয়ামী লীগের যারা অত্যাচার করেছে তাদেরকে আপনারা পাঠাচ্ছেন 2-1টা,
কিন্তু পরে দিনে থেকে এসে মোটর সাইকেলে ঘুরিচ্ছে। আমাদের মধ্যে কিন্তু আগ্রহ হারিয়ে গেছে যে তাদের নামে কেস দিলে আমাদের লাভ কি। কিন্তু আমরা তখন এলাকায় কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা হয়, ভাই ভাই হয়, জমিদার নিয়ে এলাকা হয়, নিজ দলের মধ্যে হয়। তা আমরা তখন আভ্যন্তরীণ বিষয় আমরা পরিশ্রম করে মীমাংসা করে যখন থানায় আসি অভিযুক্ত হওয়ার পর সেই কেসগুলো কিন্তু ফুল নিষ্পত্তি করতে গেলে আমাদের কিন্তু প্রেশার হতে হচ্ছে। এই প্রেশারগুলো আমরা চাই না যে করা হোক, কারণ গ্রাম্য আদালত কিন্তু বড় আদালত। আমরা যদি একটা নিষ্পত্তি করতে পারি, আপনি তাতে করতে পারেন আমরা অন্যভাবে করছি কিনা এটা আমরা দৃষ্টি দিতে পারি। যদি অন্যভাবে করি চাঁদাবাদ হিসেবে করি তাহলে সেটা আপনারা কেস আকারে পাঠা দেবেন, আসামি গ্রেপ্তার করবেন। যদি সুশৃঙ্খল ভাবে এমনকি আপনাদের সামনে নিয়েও কিন্তু আমরা গোল ঘরেও কিন্তু আমরা সালিশ মীমাংসা করি। কিছু কিছু অভিযোগে আমরা আসামির কাছে মানে এখন পর্যন্ত পুলিশকে নিয়ে যেতে পারিনি বিয়ের ব্যাপারে। যদি ক্ষমতা থাকে, আপনাদের হাতে শক্তি থাকে, আমার মনে হয় মেজর বাড়ির কথাই যথেষ্ট। বেশি লোক লাগবে না, আপনার থানায় যথেষ্ট। থানার ওসি সাহেব যদি বলেন এটা করো, আমার মনে হয় কোনো মানুষ এই দিক দিয়ে সাধারণভাবে হাঁটে দিতে পারবে না। সর্বহারাকে আমরা পাহারা দিব কেন? সর্বহারা নিজের জানলে পালাতে হবে। এখন বাংলাদেশের সকল জনগণ এখন সজাগ হয়ে গেছে। সর্বহারা কোনো ভয় করে না, কি বলেন ঠিক কিনা? সর্বহারা যদি সব করতে পারে তো আমরা কি আমরা কি বসে থেকে লাঠিলে বসে থাকবো? সর্বহারা চিহ্নিত করতে হবে, সর্বহারা দিতে হবে। এবং এখানে ক্রাইম যারা করে তাদেরকে পুলিশের আওতায় নিয়ে আসেন, নিয়ে এসে দিয়ে ব্যবস্থা করেন। সন্দেহ করে খালি দূরে থাকতে হবে না। আজকে এই সন্দেহ করে কাউকে কিছু না বলার কারণে আজকে আমার ডক্টর ফজলুর রহমান ভাইকে দেখেন মাইরে কি করছে, আমার মোশারফ ভাইকে মাইরে কি করছে, আমার এই দুই ভাইকে, এখন আর্মি এটাকে মারি দেখেন কি করছে। কোনো বিচার পাই নাই, এই থানাতে কেস নেয় নাই কেন? তারা কোথায়? সেই পুলিশগুলো কোথায় গেল? সেই পুলিশগুলো ধরে আনেন, তাদের আইনের আওতায় নিয়ে তাদের বিচার করো। আমি বিনা কারণে ধরে নিয়ে যে অর্থ আদায় করার পর তাদেরকে ছেড়ে দিচ্ছে। আমরা আশা করব আমাদের এই সময় যেন এই ধরনের কোনো কার্যক্রম কেউ করে সাহস না পায়, এই একটা দিক। আর সুধীরের সাথে আমি একমত। 2001 সালে আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার গঠন হওয়ার পরে আওয়ামী লীগের লোকজনেরা সমস্ত গ্রামগঞ্জ অঞ্চলে তারা তামান রাত মাঠের মধ্যে লাইট ধরে সরকারকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা করেছিল। আমার ধারণা আবারও তারা সেই চক্র, তারা আবার এই কার্যক্রম ছিনতাই রাজধানী তারা আবার শুরু করেছে এবং সর্বহারা যে সংগঠিত আবার আমাদের প্রতি আক্রমণ করবে না, আমাদের খুব সন্দেহ হচ্ছে এই বিষয়গুলো। আপনারা দয়া করে আমি মাননীয় আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা মনে করেছিলাম যে হয়তো এই মানে আমাদের নেতাকর্মীদের হয়তো আটকানো যাবে না, কিন্তু সে দৃষ্টে আমি আমার কথাই বলি, আমার বিএনপি নেতাকর্মীরা এখানে কোনো অত্যাচার করেনি। জামাতের তো আসলে করেইনি, আমাদের বিএনপি নেতাকর্মীরা অত্যাচার করেনি। সে যুবদল হোক, ছাত্রদল হোক, যে দলই হোক, কাউকে মারেনি। আওয়ামী লীগের কোনো লোকে মারেনি, যার জন্য আইন শৃঙ্খলা মোটামুটি আমাদের এলাকাতে ভালোই আছে। আসতে পারবে না, কিন্তু আপনারা মনে করতেছেন তারা মনে চলে আসতেছে। এটা কেন? আমি তো এটা বুঝি না। আমি লাস্টে একটা কথা বলবো, সেটা হলো যে আমরা যারা রাজনীতিবিদ আছে অথবা আপনারা দায়িত্বশীল আছেন, সেটা হলো যে আমি যদি মানে মানুষের ভয় করি তাহলে গোটা দুনিয়া আমার গোলাম বানাবে, এটা নিয়ম। আর আমি যদি আমার এক আল্লাহরে ভয় করি, কেউ আমার গোলাম বানাইতে পারবে না। তো আমাদের সবার উচিত যে আমরা আল্লাহরে ভয় করবো, আল্লাহর জন্য সবকিছু করবো, আল্লাহ সন্তুষ্টির জন্য করবো। তাহলে আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না, আমাদেরকে কিছু করতে পারবে না। নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা, কিন্তু পরবর্তীতে সেই যে একটা তালিকা প্রেরণ করা হয় যে কারা কারা সেই সভাতে উপস্থিত থাকবে, সেই তালিকাতে যখন যারা আওয়ামী লীগ সাপোর্ট করে, যারা দলকানা, তাদের একটা তালিকা করা হলো এবং সেই সভাতে তারপর থেকে শুধুমাত্র সেই তালিকাভুক্ত আওয়ামী লোকজনগুলোই সেই সভাতে উপস্থিত হলো। মাঝরত অবস্থায় আমার মোটরসাইকেল সেখান থেকে হারিয়ে যায়। এরপরে থানাতে আমি ছুটে আসি। থানার সহযোগিতা যতটুকু ওনারা ওই মুহূর্তে করেছে, মোটরসাইকেল পাওয়ার মতো কোনো সহযোগিতা আমি পাইনি। আপনারা দেখতে পাবেন, আপনারা আজকে বললেন সর্বহারার কথা, 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে যদি সর্বহারা নলডাঙ্গায় পান, আমি 8 তারিখে এই জেলা থেকে চলে যাব। ঠিক আছে? এখনো যদি বাংলাদেশে শোনা হয় যে সর্বহারা, ঠিক আছে, তাহলে পুলিশ থেকে লাভটা কি? তো হয় পুলিশ থাকবে না সর্বহারা থাকবে নাকি? আচ্ছা, আপনারা কথা বলেছেন, আপনারাই যে আপনারা যারা সবাই নলডাঙ্গাবাসী, আমি কিন্তু ভাই অন্য জেলা থেকে আসছি, অনেক দূর থেকে আসছি, কিছুদিন এখানে থাকবে, চলে যাবো, কিন্তু আপনারা সবাই এখানে থাকবেন। আপনারা একে অপরের আপনার সাথে এমন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবেন যেন আপনাদের ভিতরে যেন অন্তঃকলহ সৃষ্টি না হয়। ঠিক আছে? আসতে পারবে ওপেন হাউস, যে আপনারা আমাদের সেন্টার দেখে বুঝতে পারতেছেন এটা সবাই আসার সুযোগ রয়েছে। 2 হচ্ছে আপনাদের 2 একটা কথা একটু জবাব দিয়ে তারপরে আমি আমার কথাটা বলছি। একজন ছোট ভাই স্টুডেন্ট, সে বলছে যে সর্বহার কি তারা 100 কিন্তু এটা 100 গেছে আর 100 আগবেডি কেউ চায়, এখানে কেউ কি চায়? কেউ চায়।
ঠিক আছে? তো বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই ভাই, আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে, একজন অফিসার হিসেবে আপনারা যেরকম নির্যাতন হয়েছে, আমি ঠিক সেম একইভাবে নির্যাতিত হয়েছে। আপনারা আমি একই। অর্থাৎ আমি এখানে যোগদান করার পরে এখানে যত পুলিশ এখন আছে, সব পুলিশ হচ্ছেন আমার মতো। তারা কেউ আমার কথার বাইরে যেতে পারবে না, ঠিক আছে? এই জন্য যে 5 তারিখের আগের পুলিশ আর বর্তমান পুলিশ এক না, ঠিক আছে? এটা আপনাদের একটু মাথায় একটু পরিষ্কার করতে হবে। আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশের কয়েকজন অফিসার, তাদের নাম আপনারাও জানেন, আমিও জানি, তারাই এই পুলিশটাকে নষ্ট করেছে। এখন সেই পুলিশ পালিয়ে গেছে, আর তাদের সেই সন্ত্রাসী কার্যক্রম পুলিশ বাহিনী থেকে চলে গেছে। আর এই সন্ত্রাসের যিনি গডমাদার, তিনিও পালিয়ে গেছেন, আর ওই সন্ত্রাস বাংলাদেশে আর নাই। তিনি যে উকি ঝুঁকি মারার চেষ্টা করতেছেন, এই উকি ঝুঁকি মারে কোনো লাভ হবে না। আমরা সেফ হয়ে গেছি, জনগণ সেফ হয়ে গেছে, জনগণ সব বুঝে গেছে, ঠিক আছে? এখন কোনো ওই যে একটু মানে ওইভাবে বললেই ভালো বোঝা যেত আর কি, কোনো সুযোগ নাই, ঠিক আছে? দেশ সুষ্ঠুভাবে চলতেছে, সুষ্ঠুভাবে আরো ভালোভাবে চলবে, ঠিক আছে? একটি পর্যায়ে যে ইলেকশন হবে, ইলেকশনে জনগণ যাকে ভোট দিবে সেই দল ক্ষমতা আসবে বা তারাই ক্ষমতা আসবে, ঠিক আছে? জনগণ বেছে নিতে যদি ভুল করে তাহলে জনগণ ছাপানো হবে, ঠিক আছে? দায়িত্ব তো জনগণ, আর ভোট তো হবে সুষ্ঠু। এই জন্যই আপনারা কেউ হতাশ হবেন, ঠিক আছে? আর কিছু কথা আমার কিছু কথা সেটা আমি বলি, সেটা হচ্ছে আপনারা মাদক সম্পর্কে বলেছেন। আমি পুলিশ, আমি আজ পর্যন্ত একটি সিগারেটও আমার ঠোঁটে টাচ করে নাই, আর বাকি মাদক তো বহু দূরের কথা। আমি প্রায় 3 বছর মতো দেশের বাইরে থাকছি, ইউরোপ কান্ট্রিতে থাকছি, বিভিন্ন দেশে থাকছি, তো কোনো কিছু তো আমাকে স্পর্শ করেনি। যারা মাদক খাচ্ছে এটা আপনাদের সন্তান, আপনারই ভাই, আপনার প্রতিবেশী, আপনি তাকে কন্ট্রোল করেন। এই অপরাধটা আমাকে খুবই ব্যথিত করতে কষ্ট পায়। আপনার পরিবারকে বুঝাবেন, কোন সমস্যা হলে তার পাশে যাবেন, তাকে বুঝাবেন যেন আত্মহত্যা না করেন, ঠিক আছে? প্রতিবেশী একটা বাড়িতে সমস্যা হচ্ছে, একটু আগায় যাবেন, তাকে বুঝাবেন যে ভাই কি তোমার সমস্যা কি, তো সমস্যা তার পাশে দাঁড়ায়। ছেলে মেয়ে তাদের দুঃখ কষ্ট আছে, এই সেই চাইছে বাবার কাছে দিতে পারতেছেন, ওরা একটু বুঝাই বলে যে বাবা এই যে মোবাইলটা কিনে দিতে পারতেছে না, তোমার বাবা সামনের বা ধান কিনে দিতে চাইছে, ওই সময় মোটরসাইকেল কিনে দিতে চাইছে, তখন নিয়ে এখন একটু ধৈর্য ধরো, তোমার বাবা গরিব মানুষ, একটু বুঝাই দিবে, ঠিক আছে? আত্মহত্যা করবে না, পরিবারকে বুঝান, এই কাজটা করবেন না। আত্মহত্যা হলেই পোস্টমর্টেম মাস্ট, আপনার কোনো তদবিরে কাজ হবে না। আপনি যাকে দিয়ে তদবির করান কোনো তদবিরে কাজ হবে না, ওটা পোস্টমর্টেম হবেই হবে, ঠিক আছে? এই ব্যাপারে তদবিরও করবেন না। তো আপনাকে বলবো, আপনার 24 আওয়ারের কাজ, আপনার আজকের দিনের কাজ আর কালকের দিনের কাজ আপনি নিজেই আপনি মূল্যায়ন করেন, ঠিক আছে? আজকের দিন থেকে যদি কালকের দিনের কাজ যদি ভালো না, তাহলে আপনি আরেকজনের কাছে কিভাবে আপনি প্রত্যাশা করেন যে ওই লোকটা ভালো কাজ করবে? একজন মুরব্বী বলছেন এটা পুলিশের কাজ, পুলিশই ধরবে, আমরা ধরলে বেতন দেবে না, এইটা কনসেপ্টটা ঠিক না। বাংলাদেশের কোনো লোক যদি আমাকে একটা টাকা দিতে পারে, যদি বলতে পারেন আপনাকে দিয়েছে আমি শুনেছি, আপনি আমাকে বলবেন, আমি এই দেশ ছেড়ে চলে যাবো, ঠিক আছে? তবে হ্যাঁ, সব পুলিশ একরকম না। আমি আমার মতো করে আমার পুলিশকে পুরো 1150 আছে, 1100কেই আমি সাজানোর চেষ্টা করতেছি।